আসসালামু আলাইকুম এভরিওয়ান। পিচ্চি নিশি গল্পের চতুর্থ পাঠ। তো চলো বেশি কথা না কইয়া গল্প শুরু করা যাক। রাইসা নিচে এসে আমাকে বলল, এরকম ছেঁচড়া ছেলেদের মতো তাকিয়ে আছিস কেন? ওর কথা শুনে আমি চোখ নামালাম। তারপর বললাম, সরি ম্যাডাম। রাইসা ওর বন্ধু বান্ধবদের কাছে চলে গেল। কিছুক্ষণ পর কেকও কাটা হলো। আঙ্কেল আন্টি রাইসাকে কেক খাওয়ানোর পর রাইসা ওনাদের খাইয়ে দিলেন। আমি একটু দূরে দাঁড়িয়ে ওদের এসব নিয়ম কানুন গুলো দেখছি আর ভাবছি, আমাদের গ্রামে কখনো জন্মদিন নিয়ে এরকম আয়োজন হয় না। রাইসা ওর বন্ধু বান্ধবদের সাথে আড্ডা দেওয়ার সময় ওদের গ্রুপের একটা মেয়ে আমাকে ডেকে বলল, এই চাকর, এইদিকে শোন। আমি কাছে গিয়ে বললাম, জি ম্যাডাম, বলেন। মেয়েটি বলল, আমার জন্য ওখান থেকে একটা পানির বোতল নিয়ে আই। ওর অর্ডার শুনে আমি রাইসার দিকে তাকালাম। তারপর রাইসাও রাগী কণ্ঠে বলল, কি হলো, নির্লজ্জের মতো এখানে দাঁড়িয়ে আমার মুখ কি দেখিস? কি বললো শুনতে পাসনি? তাড়াতাড়ি আই। আমি বললাম, জি আনছি। বলেই সেখান থেকে কিচেনে চলে আসলাম আর ভাবতে লাগলাম, বড়লোকের মেয়েরা এমন হয় কেন? আমাদের মনে হয় মানুষই ভাবে না। তারপর আমি পানি গ্লাসে করে নিয়ে যেতেই রাইসাদের গ্রুপের একটা ছেলে আমার পায়ে পাড়া দিতেই বাধা দিল, আর সাথে সাথে পানির গ্লাস সহ ওর বান্ধবীর গায়ে হুমড়ি খেয়ে পড়ে গেলাম। গ্লাসের সব পানি মেয়েটির গায়ে পড়ে গিয়ে কাপড়গুলো ভিজে গেল। আমি সাথে সাথে উঠে বলতে লাগলাম, সরি ম্যাডাম, আমি দেখতে পাইনি। মেয়েটি উঠে আমার গালে দুইটা চড় বসিয়ে দিল। আমি গালে হাত দিয়ে চুপচাপ দাঁড়িয়ে রইলাম। এখন সব আত্মীয় স্বজনের দৃষ্টি আমার দিকে। এতক্ষণে আঙ্কেল আন্টিও লক্ষ্য করেছে। থাপ্পড় মেরেই বলতে লাগলো, অসভ্য কোথাকার, গাইয়া খ্যাত, মেয়ে দেখলে গায়ে পড়ার ইচ্ছা জাগে, এইসব চাকরের স্বভাব কোনোদিনও যাবে না। আমি বললাম, সরি ম্যাডাম, আমি ইচ্ছা করে করিনি। মেয়েটি বলল, আবার মুখে মুখে তর্ক করিস? বলে আবার হাত তুললো থাপ্পড় মারার জন্য। যখনই থাপ্পড় দিতে যাবে তখনই পিছন থেকে কে যেন হাতটা চেপে ধরে। আমি পিছনে তাকিয়ে দেখি আঙ্কেল। তখনই মেয়েটি আঙ্কেলকে বলতে লাগলো, আঙ্কেল, এইসব কি চাকর রাখেন যে কোনো ম্যানার্সই জানে না, আবার মুখে মুখে তর্ক করে? আঙ্কেল বলল, তাই না? তুমি যে ছেলেটাকে না জেনে বুঝে দুইটা থাপ্পড় মারলে, এটা কি তোমার ঠিক হলো? মেয়েটি বলল, মানে? আমি বললাম, আঙ্কেল বাদ দিন না প্লিজ। আঙ্কেল বলল, তুমি চুপ করো। তারপর আমি চুপ হয়ে গেলাম। আঙ্কেল আবারও বলল, দূর থেকে আমরা কিন্তু সবই দেখছি, তবুও বিশ্বাস না হয়, ওই যে কর্নারে দেখতে পারছো সিসি ক্যামেরা আছে, ওটা দেখাচ্ছি। তখন রাইসা সহ ওর সকল বন্ধু বান্ধবীর মুখে ভয়ের চাপ দেখা যাচ্ছে। সিসি ক্যামেরায় স্পষ্ট প্রমাণিত হলো রাইসা সহ ওর সকল বন্ধু বান্ধবদের আমাকে অপমান করার পিওর প্ল্যান ছিল। তখন আবার আঙ্কেল ওর বন্ধু বান্ধবদের উদ্দেশ্যে বলল, আমার মেয়ে তোমাদের মতো কয়েকটা নষ্ট ছেলে মেয়েদের জন্যই বেশি নষ্ট হয়ে গেছে। আর ছেলে বন্ধুদের বলল, তোমাদের জানো, এরপর থেকে আমার মেয়ের আশেপাশে না দেখি, যদি দেখি তাহলে আমার থেকে বেশি কেউ খারাপ হবে না, মনে থাকে জানো। আর আমার বাসাতেও আর কখনো আসবে না তোমরা। গেট আউট ফ্রম হেয়ার। ছেলেগুলো অনেক রাগান্বিত হয়ে গজগজ করতে করতে চলে গেল। এগুলো বলে আঙ্কেল অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করলেন। রাইসা ওর রুমে চলে গেল আর আমিও আমার রুমে চলে আসলাম। মনে মনে ভাবছি, কেন যে এই ঢাকা শহরে আসলাম, এত কষ্ট যার সহ্য হচ্ছে না। রাতে শাওয়ারের নিচে দাঁড়িয়ে চিৎকার করে অনেকক্ষণ কাঁদলাম। আজকে আব্বু আম্মুর কথা অনেক মনে পড়ছে। তারা কখনো আমাকে কষ্ট দেয়নি, সেখানে আমি চাকর হয়ে দিন কাটাচ্ছি। শাওয়ার থেকে বের হয়ে ভালো লাগছিল না, তাই ছাদে চলে গেলাম। গিয়ে দেখি রাইসা আগে থেকেই ছাদে এসে দাঁড়িয়ে আছে। তাই আমি ওকে দেখে বললাম, সরি ম্যাডাম, আপনি আসছেন জানলে আমি আসতাম না। রাইসা বলল, ওই শোন। আমি বললাম, জি ম্যাডাম, কিছু বলবেন? রাইসা বলল, আমি বললাম, জি বলেন, কি বলবেন? রাইসা বলল, শুধু আমাকেই সরি বললে হবে না। আমি বললাম, তাহলে? রাইসা বলল, দেখলি না আজকে তোর জন্য আব্বু আমার বন্ধু বান্ধবীদের কিভাবে অপমান করলো, তাই তাদের কাছেও তোকে ক্ষমা চাইতে হবে। আমি বললাম, কিন্তু এখানে তো আমার কোনো দোষ ছিল না। রাইসা বলল, এত কথা শুনতে চাই না, তুই কাল কলেজে গিয়ে ওদের সরি বলবি, ব্যাস। আমি বললাম, ঠিক আছে ম্যাডাম, আমি চেয়ে নিব। রাইসা বলল, মনে থাকে জানো, এখন যা। তারপর আমি আর কথা না বাড়িয়ে নিচে চলে আসলাম। নিচে এসে দেখি আঙ্কেল কি যেন নিয়ে একটা চিন্তা করছে। আমি কাছে গিয়ে বললাম, আঙ্কেল। আমার কথায় আঙ্কেল চিন্তার সমাপ্তি ঘটালো আর চমকে উঠে বলল, কে? ও দীপু, এসো।
আমি বললাম কি চিন্তা করছেন? আঙ্কেল বলল ও কিছু না। আমি বললাম সরি আঙ্কেল। আঙ্কেল বলল সরি কেন? আমি বললাম আজকে আমার জন্য আপনাকে এত অপমানিত হতে হলো। আঙ্কেল বলল কোনো অপমান না, যা করেছি ঠিকই করেছি, এইসব নিয়ে তুমি চিন্তা করো না, তুমি যাও ঘুমিয়ে পড়ো। আমি বললাম ঠিক আছে আঙ্কেল, বলে আমি সেখান থেকে রুমে চলে আসলাম। এসেই ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে আঙ্কেল আন্টি আর রাইসার জন্য চা বানালাম। পরে নাস্তাও রেডি করে রুমে আসলাম। কিছুক্ষণ পর আঙ্কেলের আওয়াজ শুনতে পেলাম। বাইরে গিয়ে দেখি আঙ্কেল রাইসাকে বকাবকি করছে, কেন তা জানি না। আঙ্কেল বলল রাইসা বলো 20,000 টাকা কি করছো? ডয়ারে পাচ্ছি না কেন? রাইসা বলল আব্বু আমি টাকা নিইনি। আঙ্কেল বলল আমি খুব ভালো করেই জানি টাকা তুমিই নিয়েছো। রাইসা বলল বিশ্বাস না করলে আমার রুমটা সার্চ করো। রাইসার কথা মতো আঙ্কেল গিয়ে সার্চ করলো, কিন্তু টাকা পেল না। তখন রাইসা বলল কি আমার কথা বিশ্বাস হলো না? আঙ্কেল বলল তাহলে টাকাগুলো গেল কোথায়? রাইসা বলল বাসাতে তো আরেকজনও আছে, তার রুমটা সার্চ করো। আঙ্কেল বলল কি বলতে চাচ্ছ? রাইসা বলল আমার রুমটা যেহেতু সার্চ করলে, তাহলে তোমাদের দীপুর রুমটাও সার্চ করো। আঙ্কেল বলল ও তোমার মতো না, তবুও সন্দেহ মেটানোর জন্য সার্চ করছি, বলে সবাই আমার রুমে আসলো। আমি শুধু দাঁড়িয়ে থেকে রাইসার নাটকগুলো দেখে যেতে লাগলাম। কিছুক্ষণ পর সার্চ করে রাইসা আমার ব্যাগ থেকে 20,000 টাকার একটা বান্ডিল বের করলো। এটা দেখা মাত্রই আমি সহ সবার চোখ কপালে উঠলো। আমি নিজেও বুঝতে পারছি না টাকাগুলো আমার ব্যাগে কি করে এলো। তারপর আঙ্কেল বলল দীপু শেষ পর্যন্ত তুমি। আমি বললাম আঙ্কেল বিশ্বাস করেন আমি জানি না এই টাকাগুলো কিভাবে আমার ব্যাগে এলো। রাইসা বলল হ্যাঁ টাকার তো হাত পা গজিয়েছে, তাই তোর ব্যাগে আসবে চোর কোথাকার। তারপর রাইসাকে আঙ্কেল হাত দিয়ে ইশারা করে থেমে যেতে বলল। আঙ্কেল বলল তোমাকে আমি অনেক বিশ্বাস করেছিলাম, তুমি আমার বিশ্বাসের এই মর্যাদা দিলে। সি, আজ তুমি সত্যি প্রমাণ করে দিলে গ্রামের ছেলের জায়গা কখনো শহরে হয় না। আমি আঙ্কেলের কথায় অনেক কষ্ট পেলাম। শেষ পর্যন্ত সেও আমাকে ভুল বুঝলো। আমার চোখ দিয়ে পানি পড়ে যাচ্ছে। চোখ মুছে আমি বললাম আঙ্কেল বিশ্বাস করেন আপনার কোথাও ভুল হচ্ছে, আমি টাকা চুরি করিনি। আঙ্কেল বলল থাক আর কিছু বলতে হবে না, ভুল আমি এতদিন বুঝে আসছিলাম, কিন্তু আজ তুমি আঙ্গুল দিয়ে সেই ভুল দেখিয়ে দিলে। আমি নিশ্চুপ। আঙ্কেল বলল তোমার নিশ্চুপ থাকা এটাই প্রমাণ করে দেয় যে তুমি টাকা নিয়েছিলে, তুমি আমার পরিবারকে বাঁচিয়েছো, তাই তোমাকে আরেকটা সুযোগ দিলাম, এটাই তোমার শেষ সুযোগ, কিন্তু আর কখনো আমার বিশ্বাস অর্জন করতে পারবে না। বলেই আঙ্কেল আমার রুম থেকে চলে গেল। তারপর রাইসা আমার কাছে এসে শয়তানি মার্কা হাসি দিয়ে বলতেছে আমার সাথে লাগার পরিণাম এখন হারে হারে টের পাবি। রাইসা কারোর ঋণ বাকি রাখে না, সুদে আসলে ফেরত দিয়ে দিলাম। বলেই রাইসা ওর রুমে চলে গেল। তার মানে এইসব রাইসার কাজ, আমার প্রতি আঙ্কেলের ঘৃণা জন্মানো ওর আসল উদ্দেশ্য। সেই দিন ভার্সিটিতে আর গেলাম না, সবাই আমাকে ভুল বুঝলো, শেষে কিনা আঙ্কেলও আমাকে ভুল বুঝলো। এটা ভেবে অনেক কষ্ট হচ্ছে, যেহেতু রাইসার আমার এখানে থাকাটা পছন্দ না, তাই অনেক ভেবে একটা সিদ্ধান্ত নিলাম আমি এই বাসা ছেড়ে চলে যাব। তাই যাওয়ার আগে একটা চিঠি লিখলাম, চিঠিটা বিছানার উপরেই রেখে দিলাম। যাওয়ার সময় আঙ্কেল আন্টির রুমে ঢুকে তাদেরকে একটু দেখে 2 ফোঁটা চোখের পানি ফেলে বাসা থেকে বের হয়ে আসলাম। রাত 12টার মতো হয়তো বাজে। আমি রাস্তার ল্যাম্পপোস্টের নিচের আলোতে মনমরা হয়ে ব্যাগ কাঁধে নিয়ে বসে আছি। কিছুক্ষণ পর মধ্যবয়সী একটা রিক্সাওয়ালা চাচা আমাকে এসে বলল বাপজান কোথাও যাইবেন? আমি শুধু মাথা নেড়িয়ে না সূচক উত্তর দিলাম। তারপর উনি আবার জিজ্ঞেস করলেন তাহলে এত রাতে এখানে দাঁড়িয়ে আছেন কেন বাপজান? দেখে তো ভদ্রঘরের পোলাই মনে হচ্ছে। আমি বললাম আমার কোথাও যাওয়ার জায়গা নেই, তাই এখানে দাঁড়িয়ে আছি। চাচা বলল তোমার কথা বুঝি নাই। তারপর আমি ওনাকে সব কথা খুলে বলি। সব শুনে উনি অবাক হয়ে বললেন বাপজান একটা কথা বলমু? আমি বললাম জি অবশ্যই বলেন। চাচা বলল তুমি আমার ছেলের বয়সী, তুমি কি আমার লগে যাবে? আমি বললাম কোথায় যাব? চাচা বলল আমার বাড়িতে, আজকে রাতে আমার বাড়িতে থাইকো, কাল সকালে একটা ব্যবস্থা হবে। একেই বলে গরিব মানুষের মন। নিজে 2 বেলা না খেতে পারলেও অন্যের কষ্ট তাদের কাছে সহ্য হয় না, নিজে না খেয়ে অন্যকে খাওয়াই। চাচা বলল কি হলো বাপজান চুপ কেন, যাবে আমার লগে? আমি বললাম ঠিক আছে চাচা যাব। তারপর আমি ওনার রিক্সা করে ওনার বাসায় চলে আসলাম। ঢাকা শহরের একটা ছোট্ট গলির মধ্যে, অনেক বাড়ির মধ্যে ওনার বাসা একটা। ওনার বউটাও অনেক ভালো, আমাকে
ছেলের মতোই আপন করে নিয়েছে। রাতে ওনাদের সাথে একসাথে খেলাম। অনেকদিন পর ওনাদের সাথে মনে হলো তৃপ্তি করে খেলাম। রুম একটা হওয়াতে ওনারা আমাকেই খাটে থাকতে বলেন, আর তারা নিচে থাকার জন্য বিছানা করলো। অনেক জোরাজোরি করার পরেও ওনাদের খাটে আনতে পারলাম না। ওনাদের একটাই কথা, মেহমানকে কখনো অসম্মান করতে নেই। অনেক ক্লান্ত থাকার জন্য বিছানায় শুয়ে পড়তে কখন যে ঘুমিয়ে গেছি নিজেও জানি না। সকালে ঘুম থেকে উঠে দেখি চাচি আগে থেকেই উঠে আমার জন্য নাস্তা বানিয়েছে। আর এইদিকে রাইসা বেডটি না পেয়ে রাগান্বিত হয়ে আমি যেখানে থাকতাম সেই রুমে আসতে লাগলো। আঙ্কেল আন্টিও এতক্ষণে ঘুম থেকে উঠে পড়েছে। তারাও দেখলো আজ সকালে কোনো নাস্তা রেডি নেই। রাইসা এসেই ওর আব্বু আম্মুকে জিজ্ঞাসা করলো। রাইসা বলল, তোমাদের নবাবজাদার কাজ দেখো, আমরা উঠে পড়েছি, তার উঠার কোনো নামগন্ধই নেই। এখন কি আমি না খেয়ে থাকবো? আঙ্কেল বলল, ও তো এত লেট করে ঘুম থেকে ওঠে না, আমাদের আগেই সে উঠে যায়। রাইসা বলল, তোমাদের আশকারা পেয়েই ও মাথায় উঠে বসেছে, আজ দেখাচ্ছি মজা। বলেই রাইসা আমার রুমে আসলো। দরজা খুলে হা করে তাকিয়ে আছে। রাইসার এরকম তাকিয়ে থাকা দেখে আঙ্কেল আন্টিও আমার রুমে আসলো। এসে দেখে আমি রুমে নেই, শুধু বিছানার উপরে একটা চিঠি পড়ে আছে। আঙ্কেল বিছানার উপর থেকে চিঠিটা নিয়েই পড়তে শুরু করলেন। প্রিয় আঙ্কেল, আমার জন্য আপনাদের আর কষ্ট পেতে হবে না। আমি এই বাসা ছেড়ে চলে যাচ্ছি। যে বাসায় আমার চোরের অপবাদ ঘাড়ে এসেছে সেখানে থাকাটা শ্রেয় বলে আমি মনে করছি না। একটা কথা শুধু বলবো, গরিব ঘরের গ্রামের ছেলে হতে পারি, কিন্তু কখনোই চোর নই আঙ্কেল। আমরাও মানুষ, ভুলটা আমার ছিল না। যাই হোক, তবুও ভুল করলে সবাই ক্ষমা করবেন। আপনাদের সুস্থতা কামনা করছি। ইতি গ্রামের সেই খ্যাত ছেলেটি। চিঠিটা পড়ে আঙ্কেল মাথায় হাত রেখে বিছানার উপর বসে পড়লো। রাইসা কাছে গিয়ে বলল, কি হয়েছে আব্বু? চিঠিটা কার আর কি লেখা আছে? আঙ্কেল রাইসাকে চিঠিটা দিল আর সেও পড়লো। রাইসা চিঠিটা পড়ে মনে মনে খুশি হয়েছে। এইদিকে আমি চাচাকে বললাম, চাচা একটা কথা বলতাম। চাচা বলল, হ্যাঁ বাপজান বলো, কি কইবা? আমি বললাম, আপনার সাথে আমারও একটা রিক্সার ব্যবস্থা করে দিতে পারবেন? আমিও রিক্সা চালাইতাম। চাচা বলল, কি বলো বাপজান, এত শিক্ষিত একটা পোলা তুমি রিক্সা চালাইবা? আমি বললাম, জি চাচা, পড়াশোনার পাশাপাশি নিজের খরচ চালানোর জন্য কিছু তো একটা করতেই হবে। আর ঢাকা শহরে আমার পরিচিত বলতে কেউ নেই যে আমাকে ভালো কাজ দিবে, তাই রিক্সাই চালাবো। প্লিজ একটা ব্যবস্থা করে দিন না। চাচা বলল, কে বলেছে কেউ নেই? আমি তো আছি। আর তোমার রিক্সা চালাইতে হইব না, আমি একটা ব্যবস্থা করে দিতেছি, তুমি কোনো চিন্তা করো না বাপ। আমি বললাম, ধন্যবাদ চাচা। তারপর আমি চাচা চাচি মিলে সকালের খাবার খুব তৃপ্তি সহকারে খেয়ে আমি চাচার সাথে বেরিয়ে পড়লাম। চাচা আমাকে তার রিক্সা মহাজনের কাছে নিয়ে গেল। মহাজন উনাকে হয়তো খুব ভালো করে চিনে, তাই যেতে উনি বলে উঠলেন, কি খবর করিম মিয়া, কেমন আছো? চাচা বলল, ভালো আছি। মহাজন একটা কথা কইতে চাই, একটা অনুরোধ নিয়ে আইছি, আপনি কিন্তু না করতে পারবেন না। মহাজন বলল, আরে করিম মিয়া, তুমি এভাবে বলছো কেন? বলো কি করতে হবে? চাচা বলল, এই যে এই ছেলেটার নাম দীপু। আমি বললাম, আসসালামু আলাইকুম। মহাজন বলল, ওয়ালাইকুম আসসালাম। চাচা বলল, সে বগুড়া থেকে এসেছে পড়ার লাইগা, কিন্তু ঢাকায় তার কেউ নেই, অনেক বিপদে আছে, অনেক পড়াশোনা করে। আপনি যদি তারে একটা কাম দেন খুব উপকার হবে। মহাজন বলল, তুমি কি কাজ করতে চাও? আমি বললাম, যে কোনো কাজ, রিক্সা চালাতেও রাজি আছি। মহাজন বলল, না না, তুমি এত শিক্ষিত ছেলে, তোমাকে দিয়ে রিক্সা চালানো যাবে না। আমি বললাম, কোনো কাজই আমি ছোট মনে করি না আঙ্কেল, কাজ তো কাজই, আর সব কাজই সম্মানের। মহাজন বলল, হ্যাঁ তা ঠিক, তুমি গাড়ির গ্যারেজে কাজ করতে পারবে? আমি বললাম, হ্যাঁ আঙ্কেল পারবো। মহাজন বলল, শেখা আছে? আমি বললাম, না, কিন্তু আমি গ্রামের ছেলে, কয়েকদিনে শিখে নিতে পারবো। মহাজন বলল, ঠিক আছে, করিম মিয়া যেহেতু তোমাকে নিয়ে আসছে, তাই আমি তোমাকে বিশ্বাস করলাম, আমার গাড়ির গ্যারেজে তুমি কাজ করবে। আমি বললাম, আঙ্কেল আরেকটা কথা। মহাজন বলল, বলো। আমি বললাম, আমি ওখানেই থাকতে চাই। মহাজন বলল, কেন? আমি বললাম, কারণ আমার থাকার জায়গা নেই। চাচা বলল, কি বলো বাপজান, একদিনেই আমাকে পর করে দিলে? আমি বললাম, ছিছি চাচা, কি বলেন? আপনার কথা আমি কখনো ভুলতে পারবো না। আপনাদের এক রুম, আমি জানি আপনাদেরই অনেক কষ্ট হয় থাকতে, তার উপর আমি বোঝা হতে চাচ্ছি না। প্লিজ চাচা, কিছু মনে করবেন না, আমি কথা দিতাছি আপনাদের সাথে আমি সবসময় যোগাযোগ রাখবো। চাচা বলল, তারপরেও? আমি বললাম, আর কোনো কথা না চাচা, তাছাড়া আমাকে তো পড়তেও হবে, এখানে নিরিবিলিতে রাতে পড়তে পারবো। চাচা প্রথমে রাজি না হলেও আমার অনেক জোরাজোরিতে তিনি রাজি হলো। তারপর আমাকে মহাজনের গাড়ির গ্যারেজে নিয়ে যাওয়া হলো। আমি মনোযোগ দিয়ে কয়েকদিন
কয়েকদিনে কাজ শিখে নিলাম। এই কয়েকদিনে কাজের চাপে আর কলেজে যাওয়া হলো না। এখন আমি গাড়ির গ্যারেজেই রাতে থাকি আর দিনে ওখানেই কাজ করি। মাঝে মাঝে চাচার সাথে দেখা করেও আসি। এখন মহাজনও আমাকে অনেক ভালোবাসে। আমার কাজ দেখে তিনি অনেক খুশি, তাই আমার বেতনও বাড়িয়ে দিল। একদিন কাজ করছি, হঠাৎ দেখি একটা নষ্ট গাড়ি গ্যারেজে ঢুকলো। প্রথমে আমি খেয়াল না করলেও একটু পরে খেয়াল করে দেখি রাইসার গাড়ি। সে অন্যদিকে হয়ে কার সাথে যেন কথা বলছে। আমি কাছে গিয়ে বললাম, ম্যাডাম গাড়ির কি সমস্যা? রাইসা বলল, কিরে খ্যাত, তুই এখানে কেন? এই গ্যারেজে কাজ করিস? আমি বললাম, জি ম্যাম। আমি বললাম, গাড়িটা দেখতেছি আজকে মহাজন এখানেই আছে। আমি ওই কথাটি বলতেই রাইসা মহাজনকে বলল, চাচা এ কি আমার গাড়ি ঠিক করতে পারবে? মহাজন বলল, হ্যাঁ পারবে, দীপু খুব ভালো কাজ জানে, ওই আপনার গাড়ি ঠিক করে দিতে পারবে। তারপর রাইসা আমাকে বলল, এতই যখন ভালো কাজ জানিস তাহলে কলেজে যাস কেন লেখাপড়া করতে? তোদের মতো গরিবরা যদি লেখাপড়া করে তাহলে আমাদের মতো ধনীদের কামলাকে খাটবে বল। আমি সেই কথায় কান্না দিয়ে কাজ করতে লাগলাম। আল্লাহ কান দিয়েছে দুটো, একটা দিয়ে শুনি আর একটা দিয়ে বের করে দিই। রাইসা বলল, কি আমার কথার উত্তর দিচ্ছিস না কেন? আর আমাদের বাসা থেকে ওভাবে চলে আসছিস কেন? আমি বললাম, আপনি তো এটাই চেয়েছিলেন। যাই হোক ম্যাম, আজকে গ্যারেজ আর কেউ নেই। আমি যদি গাড়িটা না দেখি তাহলে আজ গাড়িটা এখানেই পড়ে থাকবে। রাইসা বলল, আচ্ছা ঠিক আছে, যা করার তাড়াতাড়ি কর, আমার দেরি হয়ে যাচ্ছে। গাড়িটা দেখার পর ভাড়াটা দিয়ে রাইসা চলে গেল। কত টাকা দিল দেখিনি, তারপর দেখলাম 500 টাকা দিয়েছে। আমি মহাজনকে বললাম, মহাজন এই নিন। মহাজন বলল, আরে দীপু, 500 টাকা তুমি কই পেলে? আমি বললাম, কই আর পাবো, বড়লোক বাপের মেয়ে দিয়ে গেছে। মহাজন বলল, উনি কে? তোমার সাথে এমন ব্যবহার করলো কেন? আমি বললাম, যার গাড়ি ঠিক করলাম সে। মহাজন বলল, তারপর আমি বললাম, বড়লোক বাবার অহংকারী মেয়ে, যে আমাদের মতো গরিবদের দেখতে পারে না, ঘৃণা করে। মহাজন বলল, আচ্ছা এই টাকাটা তোমার কাছেই রাখো। আমি বললাম, কেন আঙ্কেল? মহাজন বলল, তুমি ভার্সিটিতে যাও, তার খরচ আছে না, সেজন্য। আমি বললাম, সেজন্য তো আমি বেতন পাই। মহাজন বলল, রেখে দাও, কাজে আসবে। আমি বললাম, ধন্যবাদ আঙ্কেল। ভার্সিটির কথা মনে হতেই ভাবলাম অনেকদিন ভার্সিটিতে যাওয়া হয় না, তাই কাল যাব। এইদিকে গ্রামের বাড়িতে আজকে রেখাপুর বিয়ে, বাসায় অনেক আয়োজন চলছে, কিন্তু নিশি সবসময় মনমরা হয়ে থাকে। আব্বু বলল, নিশি মামুনি তুমি রেডি হচ্ছ না কেন? বাইরে যাও, মজা করো, দেখছো না সবাই কত আনন্দ করছে। নিশি বলল, আমার যেতে ভালো লাগছে না বড় আব্বু। আব্বু বলল, এরকম চুপচাপ মনমরা হয়ে থাকলে আমরা তোমাকেও একদিন হারাবো। আমরা তোমাকে হারাতে চাই না, প্লিজ এভাবে আর থেকো না। নিশি বলল, বড় আব্বু। আব্বু বলল, বলো। নিশি বলল, দীপু ভাইয়া কি আর কখনো ফিরে আসবে না? নিশির কথায় আব্বু এবার চুপ হয়ে গেল, কোনো কথা বলছে না। তারপর নিশি আবার বলল, বড় আব্বু বলো না। আব্বু বলল, বাদ দাও না, বলে আব্বু চলে গেল। তারপর নিশি সেই মনমরা হয়ে রেডি হয়ে বিয়ের অনুষ্ঠানে জয়েন করলো। ধুমধাম করে আপুর বিয়েটা হয়ে গেল। এইদিকে রাতে আমি গ্যারেজে চুপচাপ টিম আলোয় পড়তেছি। হঠাৎ কারো আসার শব্দ শুনতে পেলাম। আমি ভাবলাম হয়তো চোর হবে, তাই স্তর অবলম্বন করে এগোতে লাগলাম। কাছে গিয়ে পুরোই অবাক হলাম, কারণ ওটা রিক্সাওয়ালা চাচা ছিল। আমি তাকে দেখে অবাক হয়ে বললাম, আরে চাচা, এত রাতে আপনি এখানে? চাচা বলল, আর বইল না বাপ, আজকে তোমার চাচি পিঠা বানাইছে, তাই আমাকে জোর করে পাঠালো তোমাকে এগুলো দিতে আসতে। আমার প্রতি ওনাদের এত ভালোবাসা দেখে চোখ থেকে সত্যি 2 ফোঁটা পানি গড়িয়ে পড়লো। মাত্র কয়েকদিনের পরিচয়, একটা গরিব মানুষ কিভাবে আমাকে আপন করে নিয়েছে। আল্লাহ হয়তো তাকে সামর্থ্য দেয়নি, কিন্তু অনেক বড় একটা মন দিয়েছে, যেটা অনেক বড় লোকের থাকে না। তারপর আমি চোখের পানি মুছতেই চাচা বলল, তুমি কাঁদছো কেন বাপ, কি হয়েছে আমারে খুইলা বলো। আমি বললাম, আরে কিছু না চাচা, চোখে কি জানি পড়ছে, এখন ঠিক আছি, পিঠা দিন না, চাচি বানাইছে আর আমি খাবো না, এটা কি হয়? চাচা বলল, এই নাও, তাহলে এখন আমি যাই। আমি বললাম, আমার সাথে একটু পিঠা খান না চাচা। চাচা বলল, না বাপ, তুমি খাও, বাড়িতে খাবনি। আমি বললাম, প্লিজ একটা। আমার জোরে জোরিতে চাচা আমার সাথে পিঠা খেলো। একটু পর চাচা চলে গেল। আমিও আর কিছুক্ষণ পড়াশোনা করে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লাম। খুব সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বাইরে কিছু নাস্তা করে নিয়ে ভার্সিটির উদ্দেশ্যে রওনা দিলাম। অনেকদিন পর আজ ভার্সিটিতে আসলাম। একটু ঘোরাঘুরি করে ক্লাসের সময় হলে ক্লাসরুমে চলে গেলাম। ক্লাসে ঢুকতেই রাইসা ওর বন্ধু বান্ধবীদের বলতে লাগলো, কারো গাড়ি নষ্ট হলে বলিস, মিস্ত্রি আসছে, ঠিক করে দিবে। বলেই সবাই জোরে জোরে হাসতে লাগলো। এক বান্ধবী বলল, কিরে রাইসা, তোদের বাসার চাকর থেকে সোজা এখন গ্যারেজ মিস্ত্রি হয়েছে,
প্রতিদিন এরকম অপমান আর সহ্য করা যায় না, তাই আজ মুখটা খুলেই ফেললাম। তাই তাদের কাছে গিয়ে আমিও বললাম, আপনারা তো আমার থেকেও আরো বেশি ফকির। নিজের বাবার টাকায় ফুটানি দেখাচ্ছেন, বাবার কেনা গাড়ি দিয়ে ঘুরছেন, কখনো এক পয়সা রোজগার করছেন সেই ক্ষমতাও তো আপনাদের নেই। আর আমি কাজ করে নিজের উপার্জন দিয়ে নিজে চলি। এখানে বলতে গেলে সবচেয়ে বড় লোক আমি। আগে 1 টাকা রোজগার করে আমাকে দেখান, তারপরেই বড় বড় লেকচার ঝাড়েন। ননসেন্স কোথাকার। রাইসা বলল, এই কি বললি তুই, আমরা ননসেন্স? বলেই রাইসা আমার গায়ে হাত তুলতে চাইলো, আর তখনই রুমে স্যার আসলে আর হাত তুলতে পারলো না, শুধু বলল, তোকে পরে দেখছি দাঁড়া। আমি আর ওর কথায় কান্না দিয়ে কিছু বললাম না, চুপচাপ একাই পিছনের বেঞ্চে গিয়ে বসে পড়লাম। তারপর মনোযোগ দিয়ে 2টা ক্লাস করলাম। 3য় ক্লাসে রাইসা সহ ওর সকল বান্ধবী উঠে চলে গেল, কেন জানি না। আমি ওইদিকে ধ্যান না দিয়ে আমার মতো আমি ক্লাস করতে লাগলাম। ক্লাস শেষে আমি ক্যাম্পাসের বাইরে আসতেই রাইসা আর ওর বান্ধবী সহ কিছু গুন্ডা টাইপের ছেলে আমাকে ঘিরে ধরলো। তারপর রাইসা বলল, ক্লাসে কি বলেছিলি, আমরা ননসেন্স তাই না? তাহলে আর একটু ননসেন্সগিরি দেখ। তারপর রাইসা ছেলেগুলোকে ইশারা করতেই আমাকে অনেকক্ষণ মারলো। প্রায় 20 মিনিট মারার পর ওরা এখান থেকে চলে গেল। যাওয়ার সময় রাইসা আমাকে বলল, আমার সাথে তর্ক করার ফল তোকে বুঝিয়ে দিয়ে গেলাম, যাতে ভবিষ্যতে আমার সামনে না আসিস, মাইন্ড ইট। তারপর কোন রকম আমি রিক্সা নিয়ে গ্যারেজে পৌঁছালাম। দুপুরে আর কিছু খাইলাম না, ফ্রেশ হয়ে সরাসরি ঘুমিয়ে পড়লাম। গ্যারেজেও আর কাজ করলাম না সারাদিন। রাতের বেলা মায়ের জন্য গায়ে অনেক জ্বর আসলো। জ্বর নিয়ে আবার কয়েকদিন ভার্সিটিতে গেলাম না। এই কয়েকদিনে চাচা চাচি মহাজন সবাই আমার কেয়ার করে সুস্থ করে তুলেছে। এভাবে ভার্সিটিতে রাইসার অত্যাচার, কাজের চাপ আর চাচা চাচি ছেলের মতো ভালোবাসার খুনসুটিতে আরো 1টা বছর কেটে গেল। 2য় বর্ষেও অনেক ভালো রেজাল্ট করছি। চাচা চাচি মহাজন সবাই অনেক খুশি। এখন আমি 3য় বর্ষে আছি। এইদিকে গ্রামের বাড়িতে নিশির আজকে এসএসসির রেজাল্ট বের হয়েছে। সে অনেক ভালো রেজাল্ট, কিন্তু আমি থাকতে পড়াই ফাঁকি দিত। এখন আমি নেই, তাই পড়ায় মনোযোগী হতে পেরেছে। আব্বু আম্মু চাচ্চু চাচ্ছি সবাই তাকে নিয়ে অনেক খুশি। এই 2 বছরে সবাই আমার শোক প্রায় কেটে উঠতে পারছে। নিশির মধ্যেও আগের চেয়ে অনেক ম্যাচুরিটি আসছে। সে এখন আর সেই পিচ্চি মেয়েটা নেই। নিশিও জেদ ধরলো, সে ঢাকা শহরে পড়াশোনা করতে চায়, কিন্তু আমাকে হারানোর পর আব্বু আম্মু চাচ্চু চাচ্ছি কেউই তাকে ঢাকা পাঠাবে না। তাই নিশি অনেক মন খারাপ করে রুমে চুপচাপ বসে আছে। সে অনেক জেদি, একবার যেটা বলে সেটা করেই ছাড়ে। এখন তারা কি করবে ভেবে পাচ্ছে না। এইদিকে একদিন ভার্সিটির ক্যাম্পাসে বসে আছি। অনেকক্ষণ একা একা বসে থাকার পর ক্লাসে সময় হয়ে গেলে ক্লাসে চলে গেলাম। কিন্তু আজকে রাইসার বান্ধবীদের দেখলাম, কিন্তু রাইসাকে কোথাও দেখতে পেলাম না। যাই হোক, আজ ভালোই হলো, শান্তি মতো ক্লাস করতে পারবো। ওর অত্যাচার থেকে তো একদিন বাঁচা গেল। খুশি মনে ক্লাস করতে লাগলাম। ক্লাসের নোটিশ দিয়ে গেল, গরমের জন্য কিছুদিন ভার্সিটি ছুটি থাকবে। যাক, ভালোই হলো। 3টা ক্লাস শেষ করে ক্লাস থেকে বের হয়ে আসলাম। ক্লাস থেকে বের হয়ে ক্যাম্পাসের দিকে আসতেই আমাদের অডিটোরিয়াম রুম সামনে পড়ে। তো অডিটোরিয়াম রুমের পাশ দিয়ে যেতেই ভিতর থেকে কেমন যেন এক অদ্ভুত আওয়াজ আসলো। প্রথমবার আমি আমলে নিলাম না, আবার হাঁটা শুরু করলাম। একটু পর আবার একই রকম আওয়াজ আসলো। এবার আমি সিরিয়াসলি নিয়ে ওখানেই থমকে গেলাম। তাই ভিতরে কি আছে সেটা দেখার জন্য দরজার কাছে গেলাম। ওমা, এ দেখি দরজা ভিতর থেকে লক। এই সময় তো দরজা লক থাকে না, ভিতরে ডালমে কুছ কালা হে। তাই অনেক ধাক্কা দেওয়ার পর খুলেই গেল। দরজা খোলার পর আমি ভিতরে প্রবেশ করলাম। ভিতরে প্রবেশ করার পর চারিদিকে দেখলাম, কিন্তু কিছুই তো নেই। তাহলে এই আওয়াজ কোথা থেকে আসলো? হয়তো বা ভুলই শুনেছি। এভাবে নিজের উপরই দই দিয়ে চলে আসছি। দরজার সামনে আসতেই হঠাৎ আবার একটা আওয়াজ ভিতরে শুনতে পেলাম, কিন্তু এই আওয়াজটা আগের থেকে আলাদা। আওয়াজটা শুনেই এবার আমি এক ঝটকায় পিছনে তাকালাম। আর পিছনে তাকাতেই আমি যা দেখলাম সেটা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। তো এভরিওয়ান, নেক্সট পার্টের জন্য সবাই একটু বেশি বেশি লাইক আর একটা করে কমেন্ট করে দিও। ধন্যবাদ।